दिल का ये ऑर्डर मेरी अधूरी प्यास प्यास तू आ गई मन को रास रास अब तो। বলিউডের ইতিহাসে কিছু স্টার এমন আছেন যারা ধীরে ধীরে আগে এগিয়ে যান, আর কিছু স্টার এমন আছেন যারা হঠাৎ খ্যাতির শীর্ষে চলে যান আর হঠাৎ তারা যেন কোথায় হারিয়ে যান। ए बच्चू तू सुन ले मेरे दिल का ये ऑर्डर। আজকের গল্প সেই অভিনেত্রীর যার নামের অর্থই ছিল অন্ধকার থেকে মুক্তি, অর্থাৎ পিওর, কিন্তু বলিউডের রাজনীতি তার নামকেই অপবিত্র করে দেয়। Were we a couple? Well, that's a question that probably I think Asin should answer. এক এমন অভিনেত্রী যিনি মাত্র 15 বছর বয়সে ক্যামেরার সামনে আসেন আর দেখতে দেখতে তামিল, তেলেগু, মালয়ালাম আর হিন্দি 4 ইন্ডাস্ট্রির রানী হয়ে যান। যার কাছে সৌন্দর্য ছিল, যিনি ভালো অভিনেত্রী ছিলেন, আর যার কাছে 100 কোটি ক্লাবের প্রথম চাবিও ছিল। कल्पना जादू की छड़ी है, यूं घूमती है और सरकारें बदल जाती। কিন্তু কি কারণ ছিল যে কল্পনাকে সঞ্জয় সিংঘানিয়া পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু তাকে বলিউড আসল জীবনে দুধের মাছির মতো ফেলে দেয়? আর কেন নীল নিতিন মুকেশ ন্যাশনাল মিডিয়াতে এসে চিৎকার করে বলতে থাকেন যে তার নাম নেওয়া পাপ? আর কেন অনুষ্কা শর্মা কফি উইথ করণ শোতে তাকে নিয়ে বিদ্রূপ করেন? আর কেন মাইক্রোম্যাক্স মোবাইল কোম্পানি বন্ধ হয়ে যায়? বলবো আরও অনেক কথা, আপনারা আমাদের সাথে থাকুন। जिंदगी की नींदों की सुबह इश्क है। আজকের এই ভিডিওতে আমরা জানবো অসিনের জীবনের গল্প, আর জানবো তার 2 লাখ জুতোর দুর্ভাগ্যজনক গল্প, আর জিয়া খানের সাথে ফিল্মি সেটের মধ্যে তার ঝামেলা, আর শ্রীলঙ্কার সেই বিবাদ যার জন্য তার কেরিয়ারই শেষ হয়ে যায়। चलाओ ना नैनों से बाण रे, चलाओ ना नैनों से बाण। এই গল্প শুরু হয় 26শে অক্টোবর 1985 সালে কেরলের কোচ্চি শহরে এক এমন পরিবারে যেখানে ডিসিপ্লিন আর পড়াশুনোই সব কিছু ছিল। বাবা জোসে থাত্তুমকাল এক কড়া সিবিআই অফিসার ছিলেন, আর মা সেলিন যিনি এক সার্জন ছিলেন। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে অসিনের নাম অসিন হতো না, তার দিদিমার নাম ছিল মেরি, আর ঘরের লোকেরা এই নামই তাকে দিতে চেয়েছিলেন। কিন্তু তার বাবা অন্য কিছু চেয়েছিলেন, এক এমন নাম ধর্ম আর জাতির সীমার বাইরে ছিল। তিনি সিম অর্থাৎ পবিত্র লাগিয়ে দেন, আর তার নাম হয় অসিন অর্থাৎ উইদাউট সিন। অসিন ছোটবেলা থেকেই বিউটি উইথ ব্রেনের পারফেক্ট উদাহরণ ছিলেন। প্রায়ই আমরা শুনি যে অভিনেত্রীরা বেশিরভাগই পড়াশুনোয় ভালো হতেন না, কিন্তু অসিন 10 ক্লাসে 90% নম্বর পান। আর ইনি শুধু ভালো লেখাপড়াই ছিলেন না, তিনি ফ্রেঞ্চ ভাষায় পুরো স্টেটে টপ করেন। মালয়ালাম, তামিল, তেলেগু, হিন্দি, ইংলিশ, ফ্রেঞ্চ আর সংস্কৃত এই 7 ভাষাতেই তিনি পারদর্শী ছিলেন। আর এই ট্যালেন্টের সাহায্যেই মাত্র 14 বছর 15 বছর বয়সে যখন বাচ্চারা স্কুলে হোমওয়ার্কে বিরক্ত হতেন, তখন অসিন মডেলিংয়ের দুনিয়ায় পা রাখেন, যেখানে তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল বিপিএল মোবাইলের অ্যাড। आदमी अगर खाने के लिए कमाता है तो रोज दाल चावल क्यों खाए, दम बिरयानी क्यों नहीं? वैसे उनके लिए कबाब भी क्या 9 बजे का सीरियल रिकॉर्ड हो रहा है टाटा स्काई प्लस पे। 2001 সালে 15 বছর বয়সে তিনি মালয়ালাম ফিল্ম নরেন্দ্রন মার্কান জয়কান্ত বকাতে ডেবিউ করেন। যদিও তার অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না, তিনি সিভিল সার্ভিস জয়েন করে নিজের বাবার মতো অফিসার হতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য তার জন্য লাল লাইটের গাড়ি নয়, তার সামনে এক স্পটলাইট রেখে দেয়। അച്ഛൻ എന്തായി കാണിച്ചേ? എത്ര ആളുകൾ അവിടെ വന്നിരിക്കുന്നതെന്ന് അച്ഛൻ കണ്ടതല്ലേ? ഉദ്ഘാടന ദിവസം തന്നെ ക്ലാസ് മുടക്കാന്ന് പറയുന്നത് മോശമല്ലേ? মালয়ালামের পর তিনি তেলেগু ইন্ডাস্ট্রিতে যান। ফিল্ম আম্মা নান্না আর তামিলা আম্মাইয়ে রবি তেজার সাথে তার জড়ি এত জনপ্রিয় হয় যে তিনি তেলেগু ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হন। এরপর তো তিনি হিট ফিল্মের লাইন লাগিয়ে দেন। চক্রম ফিল্মে তিনি প্রভাসের সাথে কাজ করেন। পক্কিরি, যেটা পরে গিয়ে ওয়ান্টেড ছবি তৈরি হয়। আর ফের তিনি শিবা কাশির মতো ব্লকবাস্টার ছবিতে কাজ করেন। अगर मुझे कुछ हुआ होता तो मेरी देखभाल के लिए मेरे पिताजी हैं, मेरे भाई हैं, बैंगलोर में मेरे चाचा जी हैं, हैदराबाद में एक और चाचा हैं। मेरी देखभाल के लिए मेरे पास बहुत से लोग। ধীরে ধীরে সাউথের লোকেরা তাকে লেডি লাক বলতে থাকে। যে ফিল্মে অসিন অভিনয় করেন সেই ফিল্মের প্রডিউসার চোখ বন্ধ করে পয়সা লাগাতেন,
ফের তার উপর নজর পড়ে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের। আমির খান সেই সময় গজনী ফিল্মের হিন্দি রিমেক তৈরি করছিলেন, আর তিনি আসল তামিল গজনী দেখেন আর ঠিক করে নেন এই ছবিতেও অর্থাৎ হিন্দি ভার্সানেও কল্পনার চরিত্রে অশ্বিনী অভিনয় করবেন। मेरी अधूरी प्यास प्यास तू आ गई मन को रास रास अब तो। সাল ছিল 2008। ক্রিসমাসের সময় রিলিজ হয় ফিল্ম গজনী, আর বন্ধুরা ধামাকা হয়ে যায়। এটা বলিউডের ইতিহাসে প্রথম ফিল্ম ছিল যেটা বক্স অফিসে 100 কোটির জাদুর সংখ্যা পার করে। मेरे पिताजी के पास 1992 में 3 एम्बेसडर कार्स थी। अच्छा हाँ, शेट्टी ट्रैवल्स के नाम से एक ट्रैवल एजेंसी थी। কল্পনার চরিত্রে অসীন দর্শকদের হাসান আর কাঁদান, কিন্তু এই ফিল্মের পর্দার পিছনে কিছু ঝামেলা হয় যার কথা বাইরে বেরিয়ে যায়। এই গল্প হলো জিয়া খানের। জিয়া খান এই ফিল্মের এক গুরুত্বপূর্ণ চরিত্রের অংশ ছিলেন। রিপোর্টের অনুসারে এই ফিল্মের এক গান লাট্টুর শুটিংয়ের সময় অসীন আর জিয়ার মধ্যে কিছু ঝামেলা হয়। শোনা যায় সেই দিন অসীনের শুটিং শেষ হয়ে যায়, প্যাক আপ করে অসীনের চলে যাওয়া উচিত ছিল, কিন্তু অসীন সেটেই থেকে যান। ক্রু মেম্বাররা চুপি চুপি বলতে থাকেন যে অসীন ইচ্ছা করেই সেখানে থেকে যান যাতে জিয়া খানকে আনকমফোর্টেবল করতে পারেন আর তার কাজকে জাজ করতে পারেন। ঝামেলা এত বেড়ে যায় যে অসীনকে সাফাই দিতে হয়। তিনি মিডিয়াতে এসে বলেন, এসব বাজে কথা, আমার সিন ফিল্মে প্রথমে শুরু হয়, জিয়া পরে গিয়ে জয়েন করেন, আমাদের তো কোনো কম্বিনেশন সিনও ছিল না, আর যখন জিয়ার শুটিং চালু হয় সেখানে আমার পক্ষে থাকা সম্ভব নয়। অসীন জিয়াকে এক সুইট পারসন বলে এই ঝামেলা শেষ করতে চেয়েছিলেন, আর ফিল্ম সুপার ডুপার হিট হয়, আর অসীন ফিল্মফেয়ারের বেস্ট ডেবিউ অ্যাওয়ার্ড পান। কিন্তু এই অ্যাওয়ার্ড তার জীবনে আরেক ঝামেলা তৈরি করে। 2008 থেকে 2009 সালে বেস্ট ডেবিউ ফিমেল রেসের জন্য দুটো নাম সব থেকে আগে ছিল, একদিকে গজনী রসিন আর অন্যদিকে রব নে বানা দি জোড়ির অনুষ্কা শর্মা। অনুষ্কা শর্মার পুরো বিশ্বাস ছিল যে শাহরুখ খানের সাথে ডেবিউ করা আর যশরাজ ফিল্মের হাত থাকার জন্য এই অ্যাওয়ার্ড তিনিই পাবেন, কিন্তু অ্যাওয়ার্ড অসীন পেয়ে যান। সেই রাতে অনুষ্কা তো তালি বাজান, কিন্তু তিনি মন খারাপ করে করণ জোহরের শোতে চলে যান। अभी आसिन ने यही फिल्म तमिल में भी करी है, तेलुगु में भी करी है, कन्नड़ा में भी करी है, मे बी दैट गजनी फिल्म शी डन इट इन ऑल लैंग्वेजेस। शी इज ऑलरेडी एन एक्ट्रेस फॉर मेनी इयर्स, ऑब्वियसली उसको नहीं देंगे, डेब्यू तो मेरा हुआ है। কফি উইথ করণের এক এপিসোডে যখন করণ অনুষ্কা শর্মাকে বলেন, তুমি একদিনের জন্য রণবীর সিং হয়ে যাও তো কি করবে, তখন অনুষ্কা শর্মা জবাব দেন যে তার ঘর থেকে সব ডেবিউ ট্রফি নিজের ঘরে নিয়ে যাবেন। তখন করণ জিজ্ঞাসা করেন কেন, তখন অনুষ্কা বলেন আমার কাছে তো একটাও নেই। অনুষ্কা আগে গিয়ে এটাও বলেন যে আমি পুরো হিসাব করে নিয়েছিলাম যে এই অ্যাওয়ার্ড আমিই পাবো, কারণ অসীন বহু বছর ধরে সাউথে কাজ করছিলেন। অসীন এই ফিল্মে 3টে ভাষাতে অভিনয় করেন, তো অসীন নিউ কামার কীভাবে হয়? আমি নিউ কামার, আর এই অ্যাওয়ার্ড আমার পাওয়া উচিত ছিল। আমার খুব মন খারাপ হয়ে যায়। এই কনভারসেশন এক পাবলিক ওয়ারের জন্ম দেয়। এরপর বলিউড অসীনকে বাইরের অভিনেত্রী মানতে থাকে। तुमने कहा था ना तुम जमीन बेचने जा रहे हो, मत बेचो, वो तुम्हारे खानदान की निशानी है। कार फिर ले लेंगे। কিন্তু বাইরের শত্রুদের সাথে লড়া তো সহজ ছিল, মুশকিল তখন হয় যখন নিজের লোকেরা আঘাত করে। অসীনের জীবনের সব থেকে কালো অধ্যায় লেখা হয় নীল নিতিন মুকেশের সাথে। এটা সেই সময় ছিল যখন অসীন আর নীলের অ্যাফেয়ারের খবর সব ম্যাগাজিনের কভারের উপর ছিল। রিপোর্টের অনুসারে এরা দুজনকে কলেজের সময় থেকে জানতেন আর 6 বছর ধরে রিলেশনে থাকেন, কিন্তু অসীন কখনো পাবলিকলি এই সম্পর্কের কথা স্বীকার করেননি। তিনি সব সময় বলতেন আমরা দুজনে খুব ভালো বন্ধু। He never gave you a silver heart. No. Then I believe you totally that it was just a story. Okay, no, I'm glad that's clarified. নীল এই সম্পর্কে পুরো ইনভলভ ছিলেন। সিমি গারিওয়ালের শো ইন্ডিয়াস মোস্ট ডিজাইরেবলের একটা গল্প সামনে আসে। শোয়ে কথা হয় কিভাবে নীল অসীনকে এক সিলভার হার্ট গিফট করেন। নীলের মা এক ভিডিওতে বলেন তিনি অসীনের জন্য অপেক্ষা করছেন, কিন্তু যখন অসীনের স্টারডম বাড়তে থাকে আর তিনি সলমান খানের কাছাকাছি চলে আসেন, তখন বলা হয়
অসীন এক টেক্সট মেসেজ করে এই সম্পর্ক ভেঙে দেন। আর তখন নীল নিতিন মুকেশের সেই রূপ সামনে আসে যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। Were we a couple? Well, that's a question that probably I think Asin should answer. এক ইন্টারভিউয়ে রেগে গিয়ে নীল বলেন, আমি 6 বছর ধরে এক সম্পর্কের মধ্যে ছিলাম, কিন্তু অসীন আর তার পরিবার বেঈমান। আমি একজন ভদ্রলোক, আর আমি বাজে লোকেদের সাথে থাকতে পারবো না। অসীন দেখায় ও আমাকে ভালোবাসে, কিন্তু সেটা ফেক ছিল। তার নাম উচ্চারণ করাও পাপ। একদিকে অনুষ্কা শর্মাও তাকে সিম বলে দেন, আর অন্যদিকে তার এক্স বয়ফ্রেন্ডও তাকে সিম বলে ডাকেন। কিন্তু দেখুন, এত বাজে কথা বলার পরও অসীন চুপ থাকেন। তিনি স্রেফ এটাই বলেন, আমি রিপোর্টারদের সামনে বলতে চাই না। নীল নিতিন মুকেশের চ্যাপ্টার বন্ধ হওয়ার পর ভাইজানের সময় শুরু হয়। সলমান খানের সাথে লন্ডন ড্রিমসে কাজ করার সময় তারা কাছাকাছি চলে আসেন। খবর উঠতে লাগে সলমান অসীনকে মুম্বাইয়ে ঘর পাইয়ে দেওয়ার জন্য সাহায্য করেন, আর তাকে এক ফ্ল্যাট গিফটও করেন। যদিও অসীন পরিষ্কারভাবে বলেন তিনি সাউথের সুপারস্টার আর নিজের ঘর নিজেই কিনতে পারেন, কিন্তু কথা যেন থামে না। খবর এটাও আসে সলমান খানের সেই সময়ের গার্লফ্রেন্ড অর্থাৎ ক্যাটরিনা কাইফের অসীনের সাথে সলমানের বন্ধুত্ব খারাপ লাগে, আর দুজনের মধ্যে কিছু ঝামেলাও হয়। কিন্তু লন্ডন ড্রিমসের সেটে আর এক গল্প হয় যেটা অসীনের ইমেজের উপর ভারী পড়ে। প্যারিসে তার 2 লাখের জুতো। আসলে শুটিংয়ের সময় অসীনের কস্টিউমের জুতো পছন্দ না আসার জন্য ডাইরেক্টর বিপুল সাহা অসীনকে প্যারিসের এক দামি জুতোর দোকানে নিয়ে যান। সেখানে অসীন যে জুতো পছন্দ করেন তার বিল হয় 2 লাখ টাকা। বিপুল শাহ টাকা তো দিয়ে দেন, কিন্তু ইন্ডাস্ট্রিতে এই খবর ছড়িয়ে পড়ে যে গজনীর সফলতার ফলে অসীন বেশি বাড়াবাড়ি করে ফেলে। কিন্তু আফসোস, লন্ডন ড্রিমস বক্স অফিসে ফ্লপ হয়। কিন্তু সলমান খান অসীনের হাত ছাড়েননি আর তাকে নিজের পরের ছবি রেডিতে কাস্ট করেন। রেডি ফিল্ম সুপারহিট হয়, কিন্তু এটাই সেই ছবি ছিল যেটা তার কেরিয়ার শেষ করে দেয়। আসলে ফিল্মের শুটিং মরিশাসে হওয়ার কথা ছিল, কিন্তু সলমান খানের কথায় শ্রীলঙ্কায় শিফট করে দেওয়া হয়। এটা সেই সময় ছিল যখন শ্রীলঙ্কায় এলটিটিই আর সরকারের মধ্যে যুদ্ধ চরম পর্যায়ে ছিল। তামিলনাড়ুর রাজনেতা শ্রীমান অন্নাডিকাল সঙ্গম ফরমান জারি করেন, শ্রীলঙ্কাতে আমাদের তামিল ভাইদের হত্যা করা হয়, আর যে অভিনেতারা সেখানে যাবে তাকে সাউথ ইন্ডাস্ট্রিতে ব্যান্ড করে দেওয়া হবে। ফের অমিতাভ বচ্চন, শাহরুখ খান শ্রীলঙ্কায় যেতে মানা করে দেন। কিন্তু অসীন সলমান খানের ফিল্মে অভিনয় করার জন্য শ্রীলঙ্কায় পৌঁছে যান। শুধু এটাই নয়, সেখানে তিনি আইফা অ্যাওয়ার্ড অ্যাটেন্ড করেন আর শ্রীলঙ্কার রাষ্ট্রপতির স্ত্রীর সাথে এক আই ক্যাম্পের উদ্ঘাটন করেন। ফের সাউথে ঝামেলা লেগে যায়। অসীনের ঘরের বাইরে প্রদর্শন শুরু হতে থাকে, তাকে গদ্দারের ট্যাগ দিয়ে দেওয়া হয়, আর সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে পুরোপুরি ব্যান্ড করে দেওয়া হয়। অসীন পরে গিয়ে ক্ষমা চান, এটাও বলেন কন্ট্রাক্টের জন্য তিনি শ্রীলঙ্কায় যেতে বাধ্য হন, কিন্তু ততক্ষণ তার খুব ক্ষতি হয়ে যায়। সাউথ ইন্ডাস্ট্রির দরজা তার জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায়। See, it's none of my business, but तुम एक बार जाके अपने पापा से बात क्यों नहीं कर लेते? বলিউডে রেডির পর হাউসফুল 2, বোল বচ্চন আর খিলাড়ি 786 ফিল্মে কাজ করেন। এই সব ফিল্ম হিট হয়, পয়সাও ইনকাম করতে থাকেন। কিন্তু অসীনের রোল হিরোদের পিছনে পিছনে যাওয়া, গান আর নাচার মধ্যে সীমিত থেকে যায়। গজনীর মতো সেই কল্পনার জাদু কোথায় যেন হারিয়ে যায়। ये इनकम टैक्स वाले नहीं है, वर्ल्ड बैंक वाले हैं। पंजाब बैंक सुना है, इलाहाबाद बैंक सुना है, ये वर्ल्ड बैंक क्या है? जो पंजाब और इलाहाबाद के बाहर होता है ना, उसे वर्ल्ड बैंक है। ভালো রোল না পাওয়ার জন্য তার কেরিয়ার নিচের দিকে চলে যেতে থাকে। অসীন বলিউডের সাইড লাইন হতে থাকেন। যদিও সেই সময় তিনি এক বড় সিদ্ধান্ত নেন। বলা হয় যখন এক দরজা বন্ধ হয়ে যায় তখন অন্য দরজা খুলে যায়। অসীনের জন্য দরজা খুলে আকাশের এক প্রাইভেট জেটের ভিতর। সাল ছিল 2012। অসীন হাউসফুল 2 এর প্রমোশনের জন্য ঢাকা যাচ্ছিলেন, সাথে অক্ষয় কুমারও ছিলেন। সেই জেটে আর একজন ছিলেন। অক্ষয় কুমার ইন্ট্রোডিউস করান যে এটা আমার বন্ধু রাহুল। অসীন হাত মেলান আর নিজের সিটে বসে যান। তিনি ভাবেন হয়তো এটা অক্ষয় কুমারের কোনো সাধারণ বন্ধু। পরে গিয়ে জানতে পারেন যে পুরো এই জেট অক্ষয় কুমারের বন্ধু রাহুলের নিজের। তিনি হলেন রাহুল শর্মা, সেই সময়ের সব থেকে বড় মোবাইল ক্রান্তি মাইক্রোম্যাক্সের কো ফাউন্ডার।
এই লাভ স্টোরি একদম গজনী ফিল্মের মতো ছিল, যেখানে ফিল্মে সঞ্জয় সিংঘানিয়া নিজের পরিচয় লুকিয়ে কল্পনার সাথে দেখা করতে যেতেন, সেই রকমই রাহুল শর্মাও নিজেকে পয়সাওয়ালা না দেখিয়ে অসীনের মন জিতে নেন। অক্ষয় কুমার সেই প্রমোশন ইভেন্টে অসীন আর রাহুলকে বলেন, তোমাদের জড়ি খুব ভালো হবে। আর এশিয়া কাপ 2012-র সময় রাহুল অসীনকে প্রপোজ করেন। অসীন, যিনি সাউথ আর বলিউডের রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়েছিলেন, তিনি রাহুলকে দেখে সেই শান্তি পান যেটা তিনি খুঁজছিলেন। 19শে জানুয়ারি 2016 সালে অসীন রাহুল শর্মাকে বিবাহ করেন। অক্ষয় কুমার তাদের বেস্ট ম্যান হন। আর সেই দিন অসীন ইনস্টাগ্রামে এক পোস্ট করে সবাইকে চমকে দেন। তিনি লেখেন, আমি আর কোনো অ্যাসাইনমেন্ট নেব না, আমি বিবাহের আগেই সব কমিটমেন্ট পুরো করে নিয়েছি। 30 বছর বয়সে যখন অভিনেত্রীরা কেরিয়ারের শিখরে হতেন, কিন্তু অসীন বলিউডকে হামেশার মতো আলবিদা করে দেন। বন্ধুরা, তখন থেকেই জন্ম নেয় ইন্টারনেটের সেই ফেমাস মিম, নো অসীন নো মাইক্রোম্যাক্স। লোকেরা এক আজব প্যাটার্ন নোটিস করে, যতদিন অসীন ফিল্মে ছিলেন রাহুল তাকে ডেট করতে থাকেন, তখন মাইক্রোম্যাক্স একদম টপে ছিল। কিন্তু যখনই অসীন ফিল্ম থেকে রিটায়ারমেন্ট নেন আর রাহুলের স্ত্রী হন, তখন কিছু চাইনিজ কোম্পানি মার্কেটের উপর কবজা করে নেয় আর মাইক্রোম্যাক্স কোম্পানি ডুবতে দেখা যায়। আর লোকে বলতে থাকে অসীন মাইক্রোম্যাক্সের জন্য লেডি লাক ছিলেন, আর তিনি স্ক্রিন থেকে সরে যাওয়ার পর কোম্পানি ডুবে যায়। तुमने एक चश्मा पहन लिया इंदर, जिससे तुम्हें हर रिश्ते में सिर्फ गलत चीजें ही दिखाई देती है। বিবাহের পর অসীন পুরোপুরি হাউসওয়াইফ হয়ে যান। 2017 সালে তার মেয়ে আরিনের জন্ম হয়। সব কিছু শান্ত ছিল। হঠাৎ 2023-এ তার জীবনে আর এক তুফান আসে। খবর উঠতে থাকে অসীন আর রাহুলের তালাক হবার কথা। আসলে অসীন নিজের ইনস্টাগ্রামে তার স্বামী রাহুল শর্মার সব ছবি ডিলিট করে দেন, যার ফলে মিডিয়া এটা বলতে থাকে রাহুলের বিজনেস ডুবে যাওয়ার জন্য তাদের সম্পর্ক ভেঙে যায়, অথবা রাহুলের অন্য কারো সাথে অ্যাফেয়ার হয়। তখন আমাদের কল্পনা অর্থাৎ অসীন মুখ খোলেন। তিনি এক ইনস্টাগ্রাম স্টোরিতে বলেন, আমি এখন গরমের ছুটি কাটাচ্ছি আর আমরা দুজনে একসাথে খাবার খাচ্ছি, আর এই সব বাজে খবর শোনা যাচ্ছে, এটা খুব নিরাশাজনক। তিনি পরিষ্কার বলেন, ছবি ডিলিট নয়, আর্কাইভ করা হয়। বন্ধুরা, 40 বছর বয়সে অসীন আজ পুরো দুনিয়া ঘুরছেন। কখনো প্যারিস, কখনো লন্ডন, কখনো গ্রিস, সাথে সাথে নিজের মেয়ে আরিনকে বড় করে তুলছেন। অসীনের গল্প বলিউডের হাতে গোনা সেই সব গল্পের মধ্যে একটা, যেখানে হ্যাপি এন্ডিং স্ক্রিনে নয় কিন্তু বাস্তব জীবনে হয়। তিনি সেই সময় ইন্ডাস্ট্রি ছাড়েন। যদি তিনি চাইতেন তাহলে আরও 10 বছর কাজ করতে পারতেন, কিন্তু তিনি বলিউডের সেই নোংরা সত্যিটা জানতে পেরেছিলেন, যেখানে সিলভার হার্ট দেওয়া এক্স বয়ফ্রেন্ডই তাকে সিন বলে, যেখানে সাথে কাজ করা অভিনেত্রী আপনাকে নিয়ে বিদ্রূপ করে, আর যেখানে একটা ভুল করার জন্য কেরিয়ার শেষ হয়ে যায়। आप बहुत हैंडसम और डैशिंग हो भैया। भैया, ये गाड़ी नहीं चलेगी, गाड़ी खराब है। क्यों, क्या हुआ डार्लिंग? डार्लिंग, তিনি ফেমের উপর ফ্যামিলি পছন্দ করেন, কন্ট্রোভার্সির উপর শান্তিকে পছন্দ করেন। যদিও তিনি আজ সিলভার স্ক্রিনে নেই, কিন্তু গজনীর কল্পনা হয়ে সবসময় অমর হয়ে থাকবেন। कैसे मुझे तुम मिल गई इस বন্ধুরা, আপনারা কি বলেন? অসীনের সিদ্ধান্ত কি ঠিক ছিল? আর নীল নিতিন মুকেশের সিন বলা কি ঠিক? আর কাউকে এত কঠিন শব্দ বলা কি উচিত? নিচে কমেন্টসে অবশ্যই আপনাদের রায় শেয়ার করবেন। যদি এই অজানা জীবন কাহিনী আপনাদের ভালো লাগে তবে লাইক আর শেয়ার করবেন। পরের ভিডিওতে ফের দেখা হবে। নমস্কার।